সুপ্রিয় শিক্ষার্থী সকলকেই নিরন্তর শুভেচ্ছা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে করোনা প্রাদুর্ভাবের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, কিন্তু সরকারি সিদ্ধান্ত ও নীতিমালা অনুযায়ী শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ভিডিও ক্লাসে। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ ফুল, ফল, চাষ পদ্ধতি। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিখন ফল যেগুলো হবে সেগুলো হচ্ছে আমরা ফুল চাষ পদ্ধতি সম্পর্কে জানবো, দুইটি ফুল গোলাপ ফুল এবং বেলে ফুলের চাষ পদ্ধতি সম্পর্কে জানবো। আমরা কলা এবং আনারস ফলের চাষ পদ্ধতি সম্পর্কেও জানতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, চলে আসে আমাদের আজকের মূল আলোচনায়। প্রথমে রয়েছে ফুল চাষ পদ্ধতি বা ফুলের চাষ। শিক্ষার্থীরা, বাংলাদেশে ব্যাপকভাবে ফুলের চাষ হয় না, তবে ক্ষুদ্র পরিসরে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হয়ে থাকে। সম্প্রতি রজনীগন্ধা, গোলাপ ও গ্লাডিওলাসের বাণিজ্যিক ভিত্তিতে চাষ শুরু হয়েছে। এছাড়াও বাংলাদেশে বেলি, জুই, চামেলি, গন্ধরাজ, অপরাজিতা, শেফালি, চন্দ্রমল্লিকা প্রভৃতি নানা ধরনের ফুল জন্মে। বাণিজ্যিকভাবে এসব ফুলের চাষ করে লাভবান হওয়া সম্ভব। শিক্ষার্থীরা, এই ফুলগুলোর মাঝে আমরা গোলাপ এবং বেলি ফুলের চাষ পদ্ধতি সম্পর্কে আজকে বিস্তারিত জানব। গোলাপ ফুলের চাষ পদ্ধতি। গোলাপকে ফুলের রানী বলা হয়। বাংলাদেশে বাণিজ্যিকভাবে বহু জমিতে গোলাপের চাষ হচ্ছে এবং দিন দিন গোলাপের চাষ বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা ছবিতে গোলাপ ফুল একটু ডাল সহ ফুল দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি সারা পৃথিবীতেই অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় যে এক ফুলটি, সেটি হচ্ছে গোলাপ। এবং ধারণা করা হয় গোলাপ ফুলের আদি নিবাস বসরা নগরী। তো যা হোক, আমরা চলে আসি পরবর্তী অংশে। গোলাপের বিভিন্ন জাতগুলো কি কি রয়েছে আমাদের এই দেশে। এর মধ্যে কিছু জাত রয়েছে কিছু রয়েছে বড়, কিছু ঝোপালো, কিছু রয়েছে সাদা, লাল, হলুদ, কমলা, গোলাপি এবং মিশ্রিত রঙের। এছাড়াও রানী এলিজাবেথ, ব্ল্যাক প্রিন্স, ইরানি, মিরান্ডা এই গোলাপগুলো অত্যন্ত জনপ্রিয়। একটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন, দুই রঙা গোলাপ ফুলের নাম হচ্ছে আই ক্যাচার। এই জাতটির নাম হচ্ছে আই ক্যাচার চাষ করা হয়ে থাকে। পরবর্তীতে বংশ বিস্তার। গোলাপের বংশ বিস্তারের জন্য অবস্থাভেদে শাখা কলম, দাবা কলম, গুটি কলম ও চোখ কলম পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। জমি নির্বাচন। অন্যান্য সকল ফসল চাষের মতোই গোলাপ চাষের জন্য উর্বর বেলে দোআঁশ মাটি সবচেয়ে উত্তম। ছায়াবিহীন উঁচু জায়গা যেখানে জলাবদ্ধতা হয় না, এরূপ জমিতে গোলাপ ভালো জন্মে। সাধারণত গোলাপ চাষের জন্য 4-5টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা ও সমতল করতে হবে। এরপর মাটি কুপিয়ে 5 সেন্টিমিটার উঁচু করে 3 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার আকারের বেড বা কেয়ারি তৈরি করা যেতে পারে। গর্তের উপরের মাটি ও নিচের মাটি আলাদা করে রাখতে হবে। চারা রোপণের 15 দিন পূর্বে উপরের মাটি নিচে ও নিচের মাটি উপরে দিয়ে সাধারণত গর্ত ভরাট করে রাখতে হবে। খেয়াল করতে হবে গর্তের জীবাণু এবং পোকামাকড়গুলো যেন জীবিত অবস্থায় না থাকে। সার প্রয়োগ। চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সার প্রয়োগ।
সাধারণত প্রত্যেকটি গর্তে গাছের আকার অনুযায়ী সার ব্যবহার করতে হবে। গোবর সার গর্ত প্রতি আনুমানিক 5 কেজি পাতা পচা সার ও 500 গ্রাম ছাই ভালোভাবে বিছিয়ে মাটির সাথে আমরা এগুলো মিশিয়ে দিতে পারি। প্রয়োজনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে। সাধারণত আশ্বিন মাস চারা রোপণের উপযুক্ত সময়, তবে পৌষ মাস পর্যন্ত চারা লাগালে বেডের গর্তের মাঝখানে ক্ষুদ্রাকৃতির গর্ত খুঁড়ে চারা লাগাতে হয়। সাধারণত চারা লাগিয়ে গোড়ায় শক্তভাবে মাটি চেপে দিতে হয়। চারা রোপণের পর চারাটি একটি খুঁটি বেঁধে দিলে ভালো, চারাটি বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না। প্রাথমিক অবস্থায় 2 থেকে 3 দিন ছায়ার ব্যবস্থা করতে হয়। এবার আসি পরিচর্যা। শিক্ষার্থীরা খেয়াল করো, পরিচর্যা বলতে আমরা যে বিষয়টুকু বুঝে থাকি সেটি হচ্ছে ফসল জমিতে রোপণ করার পর থেকে সংগ্রহ করার পূর্ব পর্যন্ত আমরা যে কাজগুলো করে থাকি সবগুলোই পরিচর্যার আওতাভুক্ত। প্রথমেই রয়েছে আগাছা দমন, অর্থাৎ গোলাপের কিয়ারিতে বা গোলাপ গাছের বেডে অনেক আগাছা হতে পারে, সে আগাছাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে। পানি সেচ দিতে হবে প্রচুর পরিমাণে, কারণ যদি মাটির আর্দ্রতা সঠিকভাবে না থাকে তাহলে তোমার গাছের বৃদ্ধি কমে যাবে। অতিরিক্ত পানিকে জমি থেকে বের করে দিতে হবে, কেননা যদি পানি জমে থাকে তাহলে গোলাপ গাছের গোড়া পচে যেতে পারে যে কোনো সময়। এই কারণে অতিরিক্ত পানি জমি থেকে অবশ্যই বের করে দিতে হবে। গোলাপ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডালপালা ছাঁটাই করা। গোলাপের নতুন ডালে বেশি ফুল হয়, তাই পুরনো রোগাক্রান্ত ডালপালা ছাঁটাই করা প্রয়োজন, এবং প্রতি বছর যদি ছাঁটাই করা হয় তাহলে উৎপাদন অনেকাংশেই বেড়ে যায়। কুড়ি ছাঁটাই করার কথা বলা হয়েছে কেন? অনেক সময় ছাঁটাই করার পর মূল গাছের ডাল অনেক কুড়ি জন্মায়, সবগুলো কুড়ি যদি একসঙ্গে থাকে তাহলে ফুল বড় হওয়ার সম্ভাবনা কমে যায়। সেজন্য কিছু কুড়ি ফেলে দিতে হয়। এতে সাধারণত কি হওয়ার সম্ভাবনা থাকে? ফুলের আকার বড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে থাকে। যেহেতু ফসল জমিতে চাষাবাদ করা হচ্ছে সেহেতু অবশ্যই সেখানে কিছু পোকামাকড় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন রেড স্কেল ও বিটল পোকা প্রধান। এছাড়াও কিছু রোগের সংক্রামক হতে পারে, যেমন কালো দাগ পোড়া রোগ, ডাইব্যাক, পাউডারে মিলডিউ ইত্যাদি। যদি এই রোগ এবং পোকাগুলো যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে কয়েক ধরনের ব্যবস্থা নিতে হবে। প্রাথমিক পর্যায়ে আক্রান্ত ডালগুলোকে বা আক্রান্ত গাছগুলোকে অপসারণ করা যেতে পারে। যদি রোগের প্রকোপ বেড়ে যায় বা পোকার প্রকোপ বেড়ে যায় তখন অনুমোদিত মাত্রায় পোকানাশক বা কীটনাশক বা জীবাণুনাশক ব্যবহার করার মাধ্যমে আমরা এগুলোকে অপসারণ করতে পারি। ফুল সংগ্রহ। ফুল ফোটার পূর্বেই গাছ থেকে ফুল সংগ্রহ করতে হবে, কেননা ফুল ফোটার পরে যদি সংগ্রহ করা হয় তাহলে গোলাপের পাপড়িগুলো সহজেই পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সে কারণে ফুল সংগ্রহের পর ফুলের ডাঁটার নিচের অংশ পরিষ্কার পানিতে ডুবিয়ে ঠান্ডা জায়গায় রাখলে ফুল ভালো থাকে। মাঝে মাঝে ফুলের পানি ছিটা দিলে ফুল অনেক সময় পর্যন্ত ভালো রাখা সম্ভব হয়ে থাকে। শিক্ষার্থীরা আমরা এবার দেখব বেলি ফুলের চাষ পদ্ধতি। একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ উৎসব অনুষ্ঠানে যে ফুলের তোড়া ব্যবহৃত হয় সেই ফুলের মালাতে সুগন্ধি ফুল হিসেবে বেলি ফুলের যথেষ্ট পরিমাণ কদর রয়েছে। উৎসব অনুষ্ঠানে বেলি ফুল ব্যবহৃত হয়, এটি একটি অর্থকরী ফুলও বটে। আমরা ছবিতে একটি গাছ সহ বেলি ফুল দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর শুভ্র একটি ফুল যেটি সহজেই চাষাবাদ করা যেতে পারে। প্রথমেই আসে জাতের কথা। বেলি ফুল 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সিঙ্গেল ধরনের, এরা অধিক গন্ধযুক্ত হয়ে থাকে। দ্বিতীয়ত মাঝারি ধরনের ও ডাবল ধরনের। তৃতীয়ত বৃহদাকার ডাবল ধরনের, অর্থাৎ একটি হচ্ছে সিঙ্গেল, একটি হচ্ছে ডাবল আর একটি হচ্ছে অধিক ডাবল। এই ফুলগুলো সাধারণত হচ্ছে এরা হয়ে থাকে। সাধারণত বেলি ফুল
গুটি কলম, দাবা কলম, ডাল কলম ইত্যাদির মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আমরা চিত্রে দুইটি কলম দেখতে পাচ্ছি, একটি হচ্ছে টবে দাবা কলম, অপরটি হচ্ছে মাটিতে দাবা কলম। অর্থাৎ বেলি ফুল দাবা কলমটা অত্যন্ত জনপ্রিয়, মাটিতে বা টবে দাবা কলম করা যেতে পারে। দাবা কলম বিষয়টি হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলি, পরীক্ষাও কোনো সময় এসে থাকে। যেমন এই প্রশ্নটি 2019 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কি করা হয়েছে, ডালের একটি অংশ কেটে, অর্থাৎ যে অংশটা থেকে কুড়ি বেরোনোর মতো আছে সেই অংশটা কেটে, উপরের অংশটুকু কেটে ওইটাকে আমরা মাটির ভিতরে, গাছে থাকা অবস্থাতে আমরা এটাকে মাটির সংস্পর্শে রাখতে পারি। তাহলে আস্তে আস্তে এখান থেকে শিকড় বেরোবে এবং এটি টবের মধ্যে চলে যাবে। পরবর্তীতে অপর অংশটা কেটে দিয়ে আমরা ওইখান থেকে আমরা বেলি ফুলের গাছ উৎপাদন করতে সহজেই পারি। জমি চাষ ও সার প্রয়োগের জন্য যে বিষয়টি, গোলাপ ফুলের মতোই একই রকম কথা। সাধারণত বেলে মাটি ও ভারী এঁটেল মাটি ব্যতীত অন্য সব মাটিতে ভালো চাষ করা যায়। যেমন দোআঁশ মাটিতে অবশ্যই ভালো চাষ করা যায়। পানি সেচ ও নিকাশের ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে, কেননা যদি পানি সেচ ও নিকাশের ব্যবস্থা ভালো না থাকে বেলে ফুল পাওয়া খুব কষ্টকর বিষয়। কারণ বেলে ফুল গাছে খুব অল্প সময় থাকে, সে কারণে যদি পানির পরিমাণ কমে যায়, রসের পরিমাণ কমে গেলে ফুলগুলো শুকিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যা হোক, জমি 4 থেকে 5টি চাষ দিয়ে মই দিয়ে ঝুরঝুরা করে সমান করতে হবে। জমি তৈরির সময় জৈব সার, ইউরিয়া ইত্যাদি অন্যান্য সারগুলো ব্যবহার করা যেতে পারে। আমরা এবার কি করতে পারি, কলম বা চারা তৈরির কথা। অর্থাৎ সাধারণত গ্রীষ্মের শেষ পর্যন্ত বেলি ফুলের চারা বা কলম তৈরি করা যেতে পারে। চারা থেকে চারা ও সারি থেকে সারির দূরত্ব 50 সেন্টিমিটার হতে হবে। চারা লাগানোর জন্য গর্ত খুঁড়ে গর্তের মাটি রোদে লাগিয়ে জৈব সারের সাথে মিশিয়ে আমরা গর্ত ভরাট করতে পারি। আমরা যদি টবে চারা লাগাই, সেক্ষেত্রে জৈব পদার্থযুক্ত দোআঁশ মাটিতে ইউরিয়া, টিএসপি, এমপি ইত্যাদি সার পরিমাণ মতো মিশিয়ে আমরা টবে বেলি ফুলের চাষ করতে পারি। আমরা এই টবগুলো ছাদেও রাখা যেতে পারে, বারান্দাতেও রাখা যেতে পারে। এবার পরিচর্যা, যে কথাটি গোলাপ ফুলের সময় বলেছিলাম, রোপণের পর থেকে পরবর্তী সকল কাজটুকুই পরিচর্যার অন্তর্ভুক্ত। যেমন প্রথমে রয়েছে সেচ দেওয়া। বেলি ফুলের জমিতে সবসময় রস থাকা প্রয়োজন। গ্রীষ্মকালে 10 থেকে 12 দিন পর পর, শীতকালে 15 থেকে 20 দিন পর পর ও বর্ষাকালে বৃষ্টির সময় মতো না হলেও জমির অবস্থা বুঝে 2-1টি সেচ দেওয়া অবশ্যই দরকার। আগাছা দমন, জমি বা টব থেকে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। খড় কেটে কুচি করে জমিতে বিছিয়ে রাখলে সেচের প্রয়োজন কম হয় এবং আগাছা কম জন্মাতে পারে। অঙ্গ ছাঁটাইকরণ, প্রতি বছর বেলি ফুলের ডালপাতা ছাঁটাই করে দিতে হয়। শীতকালে মাঝামাঝি সময় যদি ডালপাতা ছাঁটাই করে দেওয়া হয়, তাহলে ফুলের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। এই কারণে সাধারণত এই পদ্ধতি আমরা পালন করতে পারি। বেলি ফুলেরও কিছু রোগবালাই দেখা যায়, তবে পরিমাণ খুবই কম। এরা সাধারণত পাতা কুঁকড়ে যায় এবং পাতা গোল হয়ে পাকিয়ে যায়। এখান থেকে দূর করার জন্য গন্ধক গুঁড়া ব্যবহার করা যেতে পারে, যেমন সালট্যাপ, ক্যালথেন ইত্যাদি ছিটিয়ে আমরা এই পোকাগুলোকে অপসারণ করতে পারি। বেল ফুলের ফলনের কথাটি যদি বলতে হয়, তাহলে আমরা বলতে পারি লতানো বেলিতে ফলন বেশি হয়। সাধারণত 5-6 বছর পর গাছ কেটে ফেলে নতুন চারা লাগানো যায়। ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেলির ফলন পাওয়া যায় এবং ফলন প্রতি বছরই ক্রমান্বয়ে বাড়তে থাকে। এবার এ পর্যন্ত গেল আমাদের ফুল চাষের কথা। এবার আমরা দেখব ফল চাষ বিষয়ক। শিক্ষার্থীরা, বাংলাদেশে নানান ধরনের ফল জন্মায়। এদেশের মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য খুবই উপযোগী। আমাদের বাংলাদেশে অনেক ধরনের, আনুমানিক প্রায় 200-র কাছাকাছি ধরনের ফল বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে সারা বছর বিভিন্ন সময়। এর মধ্যে আমরা 2টি ফলের চাষ পদ্ধতি জানবো, যেটা আমরা শিখন ফলেই দেখেছি। একটি হচ্ছে কলা এবং অপরটি হচ্ছে আনারস। প্রথমেই আসি ফল চাষ পদ্ধতি কলা।
কলা বাংলাদেশের প্রায় কম বেশি সবগুলো জেলাতেই জন্মে, তবে নরসিংদী, মুন্সিগঞ্জ, বগুড়া, যশোর, বরিশাল, রংপুর ইত্যাদি জেলায় ব্যাপক আকারে চাষ হয়। কলা ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ। অন্যান্য ফসলের তুলনায় কলায় ক্যালোরির পরিমাণ বেশি। কাঁচা অবস্থায় যদি আমরা কলা তরকারি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে কলা খাওয়া যায়। রোগীর পথ্য হিসেবে কলার ব্যাপক চাহিদা রয়েছে। শিক্ষার্থীরা, এবার আমরা চিত্রে একটি কলা গাছের ছবি দেখতে পাচ্ছি। কলা গাছ কাঁদিতে কলা ধর সহ আমরা চিত্র দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিটাকে আমরা একটু আলোচনার মাধ্যমে দেখব। প্রথমে রয়েছে জাত। বাংলাদেশে অনেক ধরনের কলার চাষ করা যেতে পারে, যেমন অমৃতসাগর, সবরি, চাপা, মেহেরসাগর, কবরি ইত্যাদি। এছাড়াও এঁটে কলা, বাংলা কলা, জাহাজি কলা, কাঁচা কলা, আনাজি কলা ইত্যাদি রয়েছে। তবে উন্নত জাতের যেগুলো বাড়ি কলা 1, বাড়ি কলা 2 ইত্যাদি জাতগুলো আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণ প্রচলিত। কলার চাষের আমরা বিভিন্নভাবে কলার চাষ করা যেতে পারে। আমরা সেই চাষ পদ্ধতিগুলো একটু দেখব। প্রথমে রয়েছে মাটি ও জমি তৈরি। মাটির কথা বলতে হবে না, প্রত্যেকটি ফসলের জন্য একই কথা, উর্বর দোআঁশ মাটি কলা চাষের জন্য ভালো। যে জমিতে প্রচুর পরিমাণ সূর্যের আলো পড়বে এবং পানি নিকাশের ব্যবস্থা থাকবে সেখানে কলা গাছ রোপণ করতে হবে। কলা চাষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে, যদি কলা গাছের ক্ষেতে পানি একদিন দাঁড়িয়ে থাকে তাহলে কলা গাছ পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ কারণে কলা গাছের ক্ষেত থেকে বা জমি থেকে পানি নেমে যাওয়ার ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা রাখতে হবে, না হলে যে কোনো সময় গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত বাংলাদেশে 3 মৌসুমে কলা রোপণ করা যায়। একটি হচ্ছে আশ্বিন থেকে কার্তিক মাসে, মাঘ থেকে ফাল্গুন মাসে এবং চৈত্র থেকে বৈশাখ মাসে। সাধারণত কলার চারা দুভাবে কলার চারাকে নির্বাচন করা যায়। একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, কলার চারাকে আমরা তেউর বলে থাকি। তেউর বলে থাকি কলার চারাকে, অর্থাৎ চারা গাছের আরেক নাম হচ্ছে তেউর। এই তেউরগুলো সাধারণত 2 ধরনের, একটি হচ্ছে ওসি তেউর আর একটি হচ্ছে পানি তেউর। গুরুত্বপূর্ণ অনুধাবন বা প্রয়োগ প্রশ্ন, ওসি তেউর এটিকে বলা হচ্ছে সোর্স সাকার, পানি তেউরকে বলা হচ্ছে ওয়াটার সাকার। আমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছি ওসি তেউর, পানি তেউর এবং মূল গ্রন্থি চারা। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে ওসি তেউর আমরা বলছি কাকে? সাধারণত যদি এই তেউরের পাতাগুলো সরু, সোচালো এবং অনেকটা তলোয়ারের মতো হয়, গোড়ার দিকে মোটা, ক্রমশ উপরের দিকে সরু হতে থাকে। পানি তেউর, এই তেউরগুলো অপেক্ষাকৃত দুর্বল, এর আগাগোড়া অনেকটা সমান থাকে, কলা চাষের জন্য এই চারা উপযুক্ত নয়। এই ধরনের চারা ছাড়াও আরেক ধরনের চারা রয়েছে যেটি আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে মূল গ্রন্থি বা ক্ষুদ্র অংশ। এখান থেকেও কলা গাছের বংশ বিস্তার সম্ভব। এতে কলা আসতে কিছুটা বেশি সময় লাগে, অর্থাৎ কলা গাছের গোড়া থেকে যদি কলা গাছ হয় তখন সেক্ষেত্রে কিছুটা বেশি সময় এখানে প্রয়োজন হয়ে থাকে। প্রথমেই রয়েছে চারা রোপণ। শিক্ষার্থীরা খেয়াল করো, চারা রোপণের জন্য আমাদের কি করতে হবে? খাটো জাতের 35 থেকে 45 সেন্টিমিটার আর লম্বা জাতের 50 থেকে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের তেউর ব্যবহার করতে হয়। আগের মতোই কথাগুলো রয়েছে, গর্ত তৈরি করতে হবে, গর্তের মাটিগুলো উপরের মাটি এবং নিচের মাটিগুলো ওলটপালট করে দিতে হবে। গর্তে গোবর সার, পাতা পচা সার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে এবং পরিমিত মাত্রায় ইউরিয়া, টিএসপি আমরা ব্যবহার করতে পারি। তবে খেয়াল করতে হবে যেন কোনোভাবে রাসায়নিক সারগুলো মাটির ভিতরে প্রবেশ করতে না পারে। এই বিষয়টা আমাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখা প্রয়োজন। সার প্রয়োগ পদ্ধতি, সার প্রয়োগ পদ্ধতি অন্যান্য ফসলগুলোর মতো এখানেও একই রকম কথা রয়েছে যে ইউরিয়া ছাড়া অন্যান্য সারগুলো জমি চাষের সময় দিয়ে দিতে হয়, আর এই বাকি ইউরিয়া বা রাসায়নিক সারগুলো সাধারণত ফসল জমিতে গাছ রোপণ করার পরে ব্যবহার করা প্রয়োজন। পরিচর্যা, প্রথমেই রয়েছে সেচ ও নিকাশ। অর্থাৎ শিক্ষার্থীরা, পরিচর্যার প্রেক্ষাপটে যদি জমিতে আর্দ্রতা না থাকে সেচের ব্যবস্থা করতে হবে। শুষ্ক মৌসুমে 15 থেকে 20 দিন পর পর
সেচ দেওয়া যেতে পারে। বর্ষাকালে অতিরিক্ত পানি যদি জমিতে জমে না থাকে তাহলে সেচ দিতে হবে, অথবা সেচ দেওয়ার প্রয়োজন নেই। আর অতিরিক্ত পানি জমা হলে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কলা চারার জন্য, কলা চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে অতিরিক্ত চারা কেটে দিতে হবে। অর্থাৎ গাছ যখন বড় হয়ে যাবে তখন দেখা যায় একটি গাছের গোড়া থেকে অনেকগুলো গাছ বের হয়েছে। এর ফলে মূল যে গাছটি ছিল সেই গাছটা অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে, তার উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। সেজন্য কিছু কিছু গাছ রয়েছে যেগুলোকে আমরা ছোট অবস্থাতে কেটে ফেলে দিতে পারি, যার ফলে জমির গাছ চারার পরিমাণ কমলেও উৎপাদন বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা থাকবে। খুঁটি দেওয়া, গাছ রোপণ করার পরপরই খুঁটি বেঁধে দেওয়া ভালো। এতে কলা গাছ বাঁকা হবে না। কলা গাছ যদি ভেঙে যায় তাহলে সেই গাছকে সোজা করাটা খুব কঠিন ব্যাপার, এবং এখানে এটা উৎপাদন অনেকাংশে বাধাগ্রস্ত করার সম্ভাবনা থাকে। কলা গাছের কয়েক ধরনের পোকা হতে পারে, যেমন বিটল পোকা, রাইজোম উইভিল, থ্রিপস, এসব পোকা দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইসব পোকা আক্রমণ করলে ডায়াজোনন 60 ইসি পানির সাথে মিশে ব্যবহার করা যেতে পারে। রোগের কথা রয়েছে, শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা সাধারণত এর পরবর্তীতে আমরা কি করছি, যে রোগ ব্যবস্থাপনার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে রয়েছে। যেমন সাধারণত কলা গাছে 3 ধরনের রোগের সংক্রমণ দেখা দেয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে পানামা রোগ, পরবর্তীতে সিগাটোকা এবং গুচ্ছমাতা রোগ। আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। পানামা রোগ হচ্ছে, এটি হচ্ছে ছত্রাকজনিত রোগ। এই আক্রমণে পাতা হলদে হয়ে যায়, পাতার বোটা ঝুলে ভেঙে যায়। টিল্ড 250 ইসি ছত্রাকনাশক ব্যবহার করার মাধ্যমে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। সিগাটোকা, এটি একটি ছত্রাকজনিত রোগ। এই রোগের আক্রমণে পাতার উপর গোলাকার বা ডিম্বাকৃতির গাঢ় বাদামি দাগ পড়ে। আক্রমণ ব্যাপক হলে পাতা ঝলসে যায়, সমস্ত পাতা আগুনের মতো দেখায়। আক্রান্ত গাছগুলোকে তুলে ফেলে দেওয়াই সবচেয়ে ভালো। গুচ্ছমাথা রোগ, এটি হচ্ছে ভাইরাস জনিত রোগ। সাধারণত জাপ পোকার কারণে এই রোগটি হয়ে থাকে, এবং ম্যালাথিয়ন বা অন্যান্য অনুমোদিত কীটনাশক ব্যবহার করার মাধ্যমে আমরা এই পোকাগুলোকে অপসারণ করতে পারি। ফসল সংগ্রহ, চারা রোপণের 11 থেকে 15 মাসের মধ্যে কলা সংগ্রহের উপযুক্ত সময়। ধারালো দা দিয়ে সাধারণত কলার ছোড়া কেটে কলা গাছগুলোকে কলা সংগ্রহ করতে হয়। ফলন, ভালোভাবে কলা গাছ চাষ করলে গাছ প্রতি 20 কেজি বা প্রতি হেক্টরে 20 থেকে 40 টন কলা উৎপাদিত হয়। পরবর্তীতে আমরা আর দেখব আনারস চাষ পদ্ধতি। শিক্ষার্থীরা, বাংলাদেশে প্রায় 14,000 হেক্টর জমিতে আনারস চাষ করা হয়। তবে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকৃত খাবার, যেমন জুস, জ্যাম, জেলি ইত্যাদি তৈরির কাজে ব্যবহৃত হওয়ার কারণে পৃথিবীর সর্বত্র আনারসের বিশেষ গুরুত্ব রয়েছে। বাণিজ্যিক ফল হিসেবেও আন্তর্জাতিক বাজারে আনারস একটি গুরুত্বপূর্ণ ফল। বর্তমানে এটি একটি অর্থকরী ফসল। আনারস রপ্তানি পণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে বিশেষ অবদান রাখছে। এটি আমরা আনারসের গুরুত্ব হিসেবে এখানে বিবেচনা করতে অংশটুকু পারি। আনারস সাধারণত সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক আকারে চাষ করা হয়। এছাড়া ঢাকা, নরসিংদী, কুমিল্লা, দিনাজপুর জেলাতেও প্রচুর আনারস জন্মে থাকে। শিক্ষার্থীরা খেয়াল করো, এবার আমরা যদি একটু বিস্তারিতভাবে একটু দেখি আনারসের জাত। বাংলাদেশে 3টি জাতের আনারস চাষ করা হয়, হানি কুইন, জায়েদ কিউ ও ঘোড়াশাল। এই 3 ধরনের আনারস বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ করা হয়ে থাকে। আমরা এখন একটু উৎপাদন পদ্ধতি দেখব। প্রথমে রয়েছে মাটি ও জমি তৈরি। শিক্ষার্থীরা, একই রকম কথা, দোআঁশ বা বেলে দোআঁশ মাটি আনারসের জন্য ভালো। মই জমির চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন বৃষ্টির পানি না জমে। চারা রোপণের জন্য চাষকৃত 15 সেন্টিমিটার উচ্চ এবং 1 সেন্টিমিটার প্রস্থ করে বেড তৈরি করা যেতে পারে, এবং এই বেডে আমরা আনারস রোপণ করতে পারি। আমরা আনারসের চারা নির্বাচন ও তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আনারসের সাধারণত বেশ কয়েক ধরনের 5 ধরনের চারা হতে পারে।
আনারসের মোট 5 ধরনের চারা হতে পারে। সেটি হচ্ছে মুকুট চারা, স্কন্ধ চারা, পোটা চারা, পার্শ্ব চারা এবং ভুঁইয়ে চারা। যদি আনারসের গোড়া ভেদ করে চারা বের হয় তবে আমরা তাকে বলতে পারি ভুঁইয়ে চারা। যদি বোটার নিচের অংশ থেকে চারা বের হয় তবে আমরা তাকে বলি পার্শ্ব চারা। আর ফলের গোড়া বা বোটার উপর থেকে যদি চারা বের হয় আমরা তাকে বলতে পারি বোটা চারা। সাধারণত আনারসের মাথায় 2 ধরনের চারা উৎপন্ন হয়। একটি হচ্ছে যে মাথায় সোজাসুজি যে চারাটা উৎপন্ন হয় তাকে আমরা বলি মুকুট চারা, আর মুকুট চারার গোড়া থেকে আরেক ধরনের চারা বের হয় আমরা তাকে বলতে পারি মুকুট স্লিপ বা স্কন্ধ চারা। শিক্ষার্থীরা, চারা রোপণ মধ্য আশ্বিন হতে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত এই 1 মাস আনারসের চারা রোপণের সঠিক সময়। এই সময় সাধারণত চারা রোপণ করতে হয়। সার প্রয়োগ পদ্ধতি। সার প্রয়োগ পদ্ধতির প্রথম কাজ হচ্ছে তোমার পরিমাণ নির্ধারণ করা। আনারসের জন্য গাছ প্রতি সারের যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ অনুযায়ী আমাদের ব্যবহার করা উচিত। অন্তর্বর্তীকালীন পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে শুষ্ক মৌসুমে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। বর্ষাকালে অতিরিক্ত পানি নিকাশের জন্য নালা কেটে দিতে হবে। চারা অতি লম্বা হলে 30 সেন্টিমিটার রেখে উপরের অংশটুকু কেটে দেওয়া যেতে পারে। আনারসের জমি আগাছা মুক্ত রাখতে হবে। আনারস ফসলে তেমন কোনো ক্ষতিকর পোকামাকড় ও রোগ সহজে আক্রান্ত হয় না, তাই রোগ বালাইকরণের বিষয়টি আমাদের অতটা বিবেচনা না করলেও চলে। ফসল সংগ্রহ। শিক্ষার্থীরা খেয়াল করো, চারার বয়স 15 থেকে 16 মাস হলে সাধারণত মাঘ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আনারসের ফুল আসার সময় শুরু হয় এবং জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত আনারস পাকে। গাছ থেকে আনারস কেটে সংগ্রহ করে আমরা এগুলোকে আবার বাজারজাত করতে পারি। সবশেষে রয়েছে ফলন। প্রতি হেক্টরে হানি কুইন 20 থেকে 25 টন, জায়ান্ট কিউ 30 থেকে 40 টন হিসেবে উৎপাদন পাওয়া যায়। শিক্ষার্থীরা, আমরা একটু আগেই যে আনারসের বিভিন্ন চারার কথা বলছিলাম আমরা সেই ছবিটা এখানে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা যে ছবিতে একটু ভালো করে দেখি, উপরের অংশে অর্থাৎ আনারসের মাথায় পাতার অংশ বরাবর যে অংশটুকু রয়েছে আমরা তাকে বলছি মুকুট চারা। এরপরে রয়েছে স্কন্ধ চারা। এরপরে গায়ের আনারসের গা থেকে যে চারা যদি বের হয় আমরা তাকে বলছি বোটা চারা, এবং সেই বোটার গোড়া থেকে যদি আমরা নতুন চারা বের তাকে বলে পার্শ্ব চারা, আর হচ্ছে গুড়ি বা স্কন্ধ চারা। শিক্ষার্থীরা, এই আলোচনাটি মনোযোগ দিয়ে দেখবে। দেখার পর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 128 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে। পড়ার পর তোমাদের মনে যদি কোনো প্রশ্নের উদ্বেগ হয় তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।